হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 9-এর ইউনিট 8 রিচ ফর দ্য টপ এটার পার্ট 1টা করব এবং এই প্রত্যেকটা এই পিসটার প্রত্যেকটা লাইন আমরা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। সো লেটস গেট স্টার্টেড। গাইজ যেটা করছি আরেকবার বলে দিই, এটা কিন্তু সিবিএসই বা এনসিইআরটি বোর্ডের ক্লাস 9-এর ইংলিশ যে বি হাইভ বুকটা আছে সেটা থেকে সংগ্রহ করা হয়েছে। দি ওনলি ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড who has scaled Mount Everest twice, was born in a society where the birth of a son was regarded as a blessing and a daughter, though not considered a curse, was not generally welcome. Now, this story is about a woman. The only woman in the world who has scaled Mount Everest, মানে যে মাউন্ট এভারেস্টকে জয় করেছিল দুবার, মানে মাউন্ট এভারেস্টে শৃঙ্গের একদম উপরে পৌঁছেছিলেন এই মহিলাটি, এবং ইনি হচ্ছে বিশ্বের প্রথম এবং একমাত্র মহিলা যে বলতে পারে এই দুঃসাধ্য কাজটা করেছিলেন। উনি মাউন্ট এভারেস্ট দুবার জয় করেছিলেন। নাও এই মেয়েটির জন্ম কোথায় হয়েছিল? ওয়াজ বর্ন ইন এ সোসাইটি, এমন একটা সমাজে জন্ম হয়েছিল ওয়্যার দি বার্থ অফ সন ওয়াজ রিগার্ডেড অ্যাজ ব্লেসিং। এমন একটা সোসাইটি বা এমন একটা সমাজে তার জন্ম হয়েছিল এই মেয়েটির, যেখানে যদি ছেলে জন্মগ্রহণ করতো কোনো বাড়িতে তাহলে সেটাকে আশীর্বাদ হিসাবে ধরা হতো। অ্যান্ড এ ডটার, যদি একটা মেয়ের জন্ম হতো বা একটা কন্যা সন্তানের জন্ম হতো, দো নট কনসিডার আ কার্স, যদিও সেটাকে একটা অভিশাপ হিসেবে কনসিডার করা হতো না, কিন্তু ওয়াজ নট জেনারেলি ওয়েলকাম, কিন্তু তাতে লোক অত খুশি হতো না সাধারণত মেয়ে হলে। আর ছেলে হলে সবাই ভাবতো আশীর্বাদ এসছে। When her mother was expecting সন্তোষ দেখো এই লেখাটা লিখেছেনই সন্তোষ যাদব, মানে ওই মহিলাটা নিজেই লিখেছে। তো বলছে when her mother was expecting সন্তোষ, মানে যখন সন্তোষ, মানে এই যে মহিলাটার কথা আমরা আজকে বলছি তার নাম হচ্ছে সন্তোষ। বলছে সন্তোষ যখন তার মায়ের পেটে ছিল, ট্রাভেলিং হোলি ম্যান মানে যারা সন্ন্যাসী, যারা ঘুরে ঘুরে বেড়ায় এবং যাদেরকে পবিত্র মানা হয়। তো একটা সন্ন্যাসীকে গিভিং হার হিজ ব্লেসিংস, একটা সন্ন্যাসী তাকে আশীর্বাদ করছিল। কাকে? সন্তোষের মাকে। অ্যাজিউম দ্যাট শি ওয়ান্টেড আ সান, এবং সেই কী আশীর্বাদ করেছিল? যখন দেখলো যে ওই মহিলাটি প্রেগনেন্ট, তখন সেই সন্ন্যাসীটি আশীর্বাদ করেছিল যে তোমার পুত্র সন্তানে তুমি যেন জন্ম দাও, এই আশীর্বাদটা করেছিল। বাট টু এভরি ওয়ান সারপ্রাইজ, দি আনবর্ন চাইল্ডস গ্র্যান্ড মাদার ওয়াজ স্ট্যান্ডিং ক্লোজ বাই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই সময় যখন ওই সন্ন্যাসীটি সন্তোষের মাকে আশীর্বাদ দিচ্ছিলেন, তখন ওই মেয়েটি, মানে যার জন্ম হবে তার গ্র্যান্ড মাদার, সে কাছেই দাঁড়িয়েছিল। সে সবাইকে অবাক করে দিয়ে কী বলল? টোল্ড হেম দ্যাট দে ডিড নট ওয়ান্ট এ সান। তখন সে সন্ন্যাসীকে বললো, বাবাকে বললো কি, বাবা আপনি তো আশীর্বাদ দিলেন যে যেন পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু আমরা চাই না, যে আমরা পুত্র সন্তান চাই না। দি হোলি ম্যান ওয়াজ অলসো সারপ্রাইজ। তো এইটা যখন শুনলো সেই হোলি ম্যান, সেই সন্ন্যাসীটি বা সেই বাবাটি, তখন সেও অবাক হয়ে গেল। কারণ জেনারেলি কেউ এরকম বলে না যে আপনি আশীর্বাদ দিন যাতে কন্যা সন্তান হয়। সবাই কি বলে? আপনি আশীর্বাদ দিন যাতে আমাদের বাড়িতে পুত্র সন্তানের জন্ম হয়। তো যখন ওর গ্র্যান্ডমাদার এই উল্টো কথাটা বললো, তখন সন্ন্যাসীটা নিজেও সারপ্রাইজড হয়ে গেল। নেভারথলেস হি গেভ দি রিকোয়েস্টেড ব্লেসিং, কিন্তু তা সত্ত্বেও যেহেতু গ্র্যান্ডমাদার বললো যে আপনি আশীর্বাদ করুন যেন মেয়ে হয়, সেই জন্য ওই হোলি ম্যানটা, মানে সেই সন্ন্যাসীটা বা সেই বাবাটি তার রিকোয়েস্ট মানলো সেই গ্র্যান্ডমাদার, এবং বললো কি হ্যাঁ তুমি যেন পুত্র সন্তান না দিয়ে তুমি যেন কন্যা সন্তানের জন্ম দাও। অ্যান্ড অ্যাজ ডেস্টিনি উড হ্যাভ এ, ডেস্টিনি মানে ভাগ্য, এবং ওই মেয়েটির এমনই ভাগ্য ছিল যে দি ব্লেসিং সিম টু ওয়ার্ক, মনে হলো যে ওই বাবাটি যে ব্লেসিং, যে আশীর্বাদ দিয়েছিল, সেই আশীর্বাদে কাজ হয়েছে, কারণ একটা কন্যা সন্তানেরই জন্ম দেন ওই মহিলাটি। সন্তোষ ওয়াজ বর্ন দি 6th চাইল্ড ইন এ ফ্যামিলি উইথ 5 sons. নাও সন্তোষ একটা খুব বড় ফ্যামিলি থেকে বিলং করতো। সন্তোষ ছিল 6 নম্বর বলতে পারো চাইল্ড, এবং তার আগে যে পাঁচজন হয়েছিল, সেই 5 জনই হয়েছিল পুত্র, মানে ছেলের জন্ম হয়েছিল। আর সন্তোষী ছিল একমাত্র যে কন্যা, তার মানে ওই 6 ভাই বোনের মধ্যে 5 জন ভাই ছিল আর একটা বোন ছিল। আ সিস্টার টু 5 brothers. She was born in the small village
অফ জোনিয়াবাস অফ রেওয়ারি ডিস্ট্রিক্ট ইন হরিয়ানা। হরিয়ানাতে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে জোনিয়াবাস, এবং সেটা রেওয়ারি ডিস্ট্রিক্টে পড়ে। সেই ডিস্ট্রিক্টে এই মেয়েটির জন্ম হয়। The girl was given the name Santosh, which means contentment. মেয়েটাকে এই নামটাতে কেন দেওয়া হয়েছিল সন্তোষ? কারণ সন্তোষের মানে হচ্ছে সন্তুষ্টি, মানে আমি যা পেয়েছি তাতে যদি আমি খুশি থাকি তাহলে সেটাকে বলা হয় সন্তোষ। তো সেই হিসেবে ওনার ওই মেয়েটির নামকরণ হয়। বাট সন্তোষ ওয়াজ নট অলওয়েজ কন্টেন্ট উইথ হার প্লেস ইন এ ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ। কিন্তু ওর নাম, ওই মেয়েটির নাম সন্তোষ রাখা হলেও সন্তোষ কিন্তু সবসময় নট অলওয়েজ কন্টেন্ট, কি সে কিন্তু সবসময় সন্তুষ্ট থাকতো না। কেন? ইন হার উইথ হার প্লেস ইন এ ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ। ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ মানে ও যেরকম সমাজে বড় হতো, ওইখানে মেয়েদের যা জায়গা ছিল বা মেয়েদেরকে যতটুকু দেওয়া হতো সম্মান, বা যতটুকু প্রাপ্য দেওয়া হতো, বা যা সুযোগ সুবিধা দেওয়া হতো, তাতে কিন্তু সন্তোষ খুশি ছিল না বা সন্তুষ্ট ছিল না। She began living life on her own terms from the start. তো সেই জন্য সন্তোষ প্রথম থেকেই ও নিজের যা মন হতো সেটাই করতো। তার মানে সে অন্য 5টা মেয়ের মতন নিজেকে বাঁধা ধরা গণ্ডির মধ্যে রাখেনি। সে কী করতো? সে প্রথম থেকে ঠিক করে নিয়েছিল যে সে যেভাবে চাইছে নিজের লাইফটাকে লিড করতে, সেভাবেই সে লিড করবে। Where other girls wore traditional Indian dresses, Santosh preferred short. যেখানে অন্যান্য ওর বয়সী মেয়েরা ইন্ডিয়ান মানে ভারতীয় যে ট্র্যাডিশনাল ড্রেস হয় সেই ড্রেস পরতো, মানে ধরো সালোয়ার কামিজ পরতো বা অন্যান্য মেয়েরা যা পরে, সেইখানে সন্তোষ কী পরতো? ছেলেদের মতো ওই শর্টস পরে, মানে ফুটবল খেলার যে প্যান্টসগুলো হয় সেই ছোটো ছোটো প্যান্টস পরে ঘুরে বেড়াতো। লুকিং ব্যাক she says now, তখন সেই সমস্ত দিনের কথা মনে করে সন্তোষ এখন বলে যে from the very beginning I was quite determined that if I chose a correct and a rational path, the others around me had to change, not me. Now এখন ও বলে যে একদম শুরু থেকেই আমি খুব ডিটারমাইন্ড বা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি যে পথটা আমার নিজের লাইফের জন্য চুজ করব, সেই পথটা যদি সঠিক হয়, আর র্যাশনাল মানে সেই পথটা সিলেক্ট করা বা সেই পথটা বাছার যদি আমার কাছে উপযুক্ত কারণ থাকে, তাহলে দি আদার্স অ্যারাউন্ড মি হ্যাড টু, তাহলে আমার আশেপাশে যারা আছে তারা কোনো না কোনো সময়ে আমাকে গ্রহণ করবেই, মানে তাদের মতের পরিবর্তন হবে। কিন্তু সেটা হওয়ার জন্য কী করতে হবে? আমি যে রাস্তাটা বাছবো সেটা সঠিক হতে হবে এবং সঠিক কারণ থাকতে হবে সেই রাস্তাটা বাছার। বলছে তো সন্তোষ বলছে, মানে এখন বলে যে আমি সবসময় এটা বিশ্বাস করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। সো এবং সেই জন্য ও বলছে সেই জন্য আমি অন্য কে কী বলছে আমাকে করতে সেটা আমি কোনোদিন কান দিইনি। আমি যে পথটা বাছবো সেই পথটা যদি সঠিক হয়, আমি জানতাম তাহলে আমার আশেপাশে যারা আছে তারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে। Santosh's parents were affluent land owners who could afford to send their children to the best schools, even to the country's capital, New Delhi, which was quite close by. Now, Santosh's একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানা যাক। They belong, মানে সন্তোষের বাবা মা belong from a affluent land owners. অনেক খুব বেশ অনেক জমি জমা ছিল তাদের। অ্যাফ্লুয়েন্ট মানে যথেষ্ট পরিমাণে তাদের জমি জমা ছিল। হু কুড অ্যাফোর্ড টু সেন্ড দ্যার চিলড্রেন, এবং তাদের কাছে এত টাকা পয়সা ছিল যে তারা যদি চায় তাহলে তাদের ছেলে মেয়েকে সব থেকে ভালো স্কুলে পাঠাতে পারবে, ইভেন টু দ্য কান্ট্রিজ ক্যাপিটাল। এবং যদি আশেপাশে ভালো স্কুল না থাকে তাহলে তাদের এত ক্ষমতা ছিল যে তারা দিল্লি যেটা তারা যেখানে থাকতো সেখান থেকে খুব একটা বেশি দূরে ছিল না, তারা সেইখানেও তাদের ছেলে মেয়েদের পড়ানোর মতো সামর্থ্য তাদের কিন্তু ছিল। বাট in line with the prevailing custom in the family, Santosh had to make do with the local village school. But in line with the prevailing custom in the family, কিন্তু ওদের পরিবারের আগে যে সমস্ত মেয়েরা ছিল তারা যে স্কুলে পড়েছে তাকেও সেই স্কুলে পড়তে হতো। এটাই ছিল কাস্টম, মানে প্রথা। মানে ওখানে প্রথা ছিল যে মেয়েরা মানে যেখানে থাকে তার কাছাকাছি কোনো স্কুলে পড়বে, আর ছেলেরা যদি চায় তারা বাইরে গিয়ে এমনকি দিল্লিতে যেও বেস্ট স্কুলে পড়াশোনা করতে পারে। এটাই ছিল ওই ফ্যামিলির প্রথা। তো সেই জন্য সন্তোষ যেহেতু একটা মেয়ে ছিল, সেই জন্য সন্তোষ হ্যাড টু মেক ডু, মানে তাকে
এটা মেনে নিতে হয়েছিল যে তাকে লোকাল ভিলেজের স্কুলেই পড়তে হবে। সো শি ডিসাইডেড টু ফাইট দি সিস্টেম ইন হার ওন কোয়াইট ওয়ে ওয়েন দি রাইট মোমেন্ট রাইট। তো সেই জন্য যখন এরকম দেখা গেলো যে ওর ভাইরা সব ভালো ভালো স্কুলে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, বাইরে যে পড়াশোনা করছে, কিন্তু তাকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হলো না, তখন সে এটা স্থির করলো যে আমাকে এই যে প্রথা আছে এই প্রথাটার বিরুদ্ধে লড়াই করতে হবে, রুখে দাঁড়াতে হবে ইন হার ওন কোয়াইট ওয়ে। কিন্তু এইরকম নয় যে সে প্রচণ্ড ঝামেলার সৃষ্টি করলো। সে বললো কি আমি এই সমস্ত জিনিসগুলো করব, এই যে সিস্টেম আছে একটা, এই সিস্টেমটার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো, কিন্তু আমার নিজের মতো করে শান্তভাবে। when the right moment arrived, যখন সঠিক সময় আসবে সঠিক সময়ে আমি এই সিস্টেমটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অ্যান্ড দি রাইট মোমেন্ট কেম ওয়েন শি টার্ন 16, এবং সে যে সময়টার অপেক্ষা করছিল সেই সময়টা, সেই সঠিক সময়টা এলো কখন? যখন সে 16 বছরের হলো। অ্যাট 16 মোস্ট অফ দ্য গার্লস ইন আ ভিলেজ ইউজ টু গেট ম্যারিড। ওদের গ্রামের একটা প্রথা ছিল যে মেয়েদের বয়স যখন মোটামুটি 16 বছর হয়ে যাবে তখন বেশিরভাগ মেয়েরই বিয়ে হয়ে যেত। সন্তোষ ওয়াজ অলসো আন্ডার প্রেশার ফ্রম আ পেরেন্টস টু ডু দ্য সেম। এবং যখন 16 বছর বয়সে সন্তোষের, তখনও তার বাবা মা তার উপর চাপ সৃষ্টি করতে থাকে যে এবার তোমাকে বিয়ে করতে হবে বা তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে। আ ম্যারেজ অ্যাজ আর্লি অ্যাজ দ্যাট ওয়াজ দি লাস্ট থিং অন হার মাইন্ড। আর সন্তোষের কিন্তু প্রথমেই বলেছিলাম যে প্রথম থেকেই শি হ্যাড ডিফারেন্ট প্ল্যানস। তার লাইফে কিছু করতে চায়, সেই জন্য এই 16 বছর বয়সে যে ম্যারেজের প্রস্তাবটা যখন তার বাবা মা তার কাছে রাখলো, তখন সেটা তার মাইন্ডে লাস্ট থিং অন হার মাইন্ড, মানে সেটা তার প্রায়োরিটির মধ্যে ছিলই না। মানে সে 16 বছর বয়সে বিয়ে করবে সেটা সে কোনোদিনও ভাবেনি এবং সেটা তার কোনোদিনের ইচ্ছা ছিল না। She threatened her parents that she would never marry if she did not get a proper education. তখন threatened মানে বলতে পারো কি একটা হুঙ্কার দেয় বা একটা সতর্ক বার্তা দেয় যে তার বাবা মাকে, যে যদি আমার 16 বছর বয়সে বিয়ে দেওয়ার কথা কেউ বলে তাহলে আমি তো কোনোদিন বিয়ে করবই না, এবং তাহলে আমি কোনোদিন বিয়ে করব না। হ্যাঁ, আমি বিয়ে করব, কিন্তু আগে আমি প্রপার আমি যতটা পড়তে চাই, আমি আরও আমি হায়ার এডুকেশন করতে চাই, সেই হায়ার এডুকেশন আমার কমপ্লিট হয়ে গেলেই আমি বিয়েতে নিশ্চয়ই রাজি হব। কিন্তু তার আগে যদি আমাকে জোরজার করা হয় বিয়ের জন্য, তাহলে কিন্তু আমি কোনোদিনই বিয়ে করব না। শি লেফট হোম অ্যান্ড গট হারসেলফ এনরোল্ড ইন আ স্কুল ইন দিল্লি। এই বলে সে বাড়ি ছেড়ে দেয় এবং দিল্লির একটা স্কুলে নিজের নাম লেখায়। When her parents refused to pay for her education, she politely informed them of her plans to earn money by working part-time to pay her school fees. যখন বাড়ির অমতেই ও দিল্লিতে যে কোনো একটা স্কুলে নাম লেখালো, তখন আর পেরেন্টস অখুশি ছিল। তখন এই সন্তোষের পেরেন্টস বলে কি, ঠিক আছে, তুমি তাহলে তোমার যে পড়াশোনা করার যে খরচা সেটা আমরা দিতে পারবো না। তখন সে পোলাইটলি, তখন এটা যখন বলে ওর বাবা মা, তখন সে পোলাইটলি খুব নম্রভাবে তাদেরকে জানিয়ে দেয় যে ঠিক আছে, তোমরা যদি টাকা পয়সা না দাও কোনো ব্যাপার নেই, আমি পার্ট টাইম কাজ করে আমার স্কুল ফিজ দেব। তার মানে বোঝা যাচ্ছে যে শি ওয়াজ ভেরি ডিটারমাইন্ড, মানে সে খুব ডিটারমাইন্ড ছিল যে যত বাধা বিপত্তি আসুক আমাকে হায়ার এডুকেশন নিতেই হবে। Her parents then agreed to pay for education. তখন ওর পেরেন্টস কি আর করবে, যখন দেখলো যে আমার যে ডটার সে ভীষণ ডিটারমাইন্ড, যখন বলেছে পড়াশোনা করবে দিল্লি স্কুল, সে তখন করবেই। তো তারা কি করলো, তারা বললো ঠিক আছে, আমরা তোমার শিক্ষার খরচা দেব। Wishing always to study a bit more, and with her father slowly getting used to her urge for more education, Santosh passed the high school examination and went to Jaipur. Wishing always to study a bit more. তোমরা সন্তোষের একটা ইচ্ছা ছিল যে আরও কিছুটা পড়াশোনা করা। সবসময় যখনই বলতো কি এবারে তাহলে পড়াশোনা বন্ধ হয়, তখনই বলতো না আর কিছুটা আমি পড়াশোনা করবো। And with her father slowly getting used to her urge for more education. এবং ওর বাবাও আস্তে আস্তে এই জিনিসটা রিয়েলাইজ করে, উপলব্ধি করে বা এই জিনিসটা বুঝতে পারে যে আমার মেয়ের পড়াশোনার দিকে একটা ইচ্ছা আছে বা ন্যাক আছে। তখন সে কী করে, সন্তোষ পাস দি হাই স্কুল, তখন তাকে অ্যালাউ করা হয় যে হাই স্কুল পাস করার। সে হাই স্কুল পাস করে, তারপরে আরও হায়ার স্টাডিজ করতে সে জয়পুর যায়। শি জয়েন্ড মহারানী কলেজ অ্যান্ড গট এ রুম ইন কস্তুরবা হস্টেল। তারপরে জয়পুরে মহারানী কলেজ বলে একটা কলেজ আছে, সেই কলেজটা সে জয়েন করে অ্যান্ড কস্তুরবা হোস্টেলে সে এনরোল করে, মানে সে একটা রুম বুক করে। সন্তোষ রিমেম্বার্স
তারপরে এখন মানে সন্তোষ রিমেম্বার্স মানে সে বলে যে আমার এখনও মনে আছে কস্তুরবা হস্টেল ফেসড দি আরাভাল্লি হিলস। তো সন্তোষ বলে আমি যে হোস্টেলে যে রুমটা পেয়েছিলাম, যে হস্টেলটা ছিল, সেই হস্টেলটার ঠিক অপোজিটেই আরাভাল্লি পর্বতমালা ছিল। সো আই ইউজ টু ওয়াচ ভিলেজার্স ফ্রম মাই রুম গোয়িং আপ দ্য হিল অ্যান্ড সাডেনলি ভ্যানিশিং আফটার ওয়াইল। তো বলছে আমি আমার হস্টেল রুম থেকে দেখতাম যে ওই আশেপাশে গ্রামবাসী কিছু কিছু গ্রামবাসী ফ্রম এ গোয়িং আপ দ্য ওই ওই পর্বত দিয়ে উপরে উঠতে উঠতে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যেত কিছুক্ষণ পরে। সো ওয়ান ডে আই ডিসাইডেড টু চেক ইট আউট মাইসেলফ। তো সেই জন্য সন্তোষ বলছে তারপরে একদিন আমি ভাবলাম যে ওই তাহলে ভিলেজার্সগুলো ওই পাহাড়ের উপরে যেয়ে কোথায় ভ্যানিশ হয়ে যায়, মানে ওরা যায় কোথায়। তো একদিন আমি এটা স্থির করলাম যে আমি নিজে দেখবো যে ভিলেজার্সগুলো যাচ্ছে কোথায়। আই ফাউন্ড নোবডি এক্সেপ্ট এ ফিউ মাউন্টেনার্স। মানে আমি যখন ওখানে গেলাম তখন ওখানে কাউকে খুঁজে পেলাম না, কিন্তু কয়েকটা মাউন্টেনিয়ার্স মানে যারা পর্বত আরোহণ করে, পর্বত আরোহী যারা ট্রেন্ড, পর্বত আরোহণে যারা ট্রেন তাদেরকে মাউন্টেনিয়ার্স বলে, কয়েকটা মাউন্টেনিয়ারের সঙ্গে আমার দেখা হলো। আই আস্কড ইফ আই কুড জয়েন দেম। তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কি আমি কি তোমাদের দলটাকে জয়েন করতে পারি। টু মাই প্লেজেন্ট সারপ্রাইজ দি আনসার ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড মোটিভেটেড মি টু টেক টু ক্লাইম্বিং। টু মাই প্লেজেন্ট সারপ্রাইজ মানে সে বলছে কি আমি এটা এক্সপেক্ট করিনি যে তারা হ্যাঁ বলবে আমাকে, কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম, কিন্তু অবাক হওয়াটা প্লেজেন্ট মানে পজিটিভ ছিল, কারণ দে আনসার ইন অ্যাফার্মেটিভ। মানে তারা আমি যখন বললাম যে আমি কি তোমাদের টিমটাকে জয়েন করতে পারি, তারা বললো হ্যাঁ নিশ্চয়ই তোমরা জয়েন করতে পারো, অ্যান্ড মোটিভেটেড মি টু টেক টু ক্লাইম্ব, এবং আমাকে মোটিভেট করে, আমাকে উৎসাহ দেয় যাতে আমি ক্লাইম্বিং যে প্রফেশন সেটাকে ভালোভাবে শিখি। দেন দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক ফর দিস ডিটারমাইন্ড ইয়াং গার্ল। এবং তারপরে এই ডিটারমাইন্ড মানে প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞ ইয়াং গার্ল, এই একটা কম বয়সী মেয়ে, তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শি সেভড মানি অ্যান্ড এনরোল্ড ইন এ কোর্স অ্যাট উত্তর কাশিজ নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। এবং তখন এই পর্বত আরোহণ সেটা ভীষণ আকর্ষিত করে এই মেয়েটাকে, সেই জন্য সে পয়সা জমা করে উত্তরকাশীতে একটা নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, নামটা মনে রাখবে, নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং মানে যেখানে পর্বত আরোহণের ট্রেনিং দেওয়া হয়, তো সেইখানে নিজের নামটাকে নথিভুক্ত করে। মাই কলেজ সেমিস্টার ইন জয়পুর ওয়াজ টু এন্ড ইন এপ্রিল বাট ইট এন্ডেড অন দি 19th of May। তখন এখন আবার সেই পূর্বের কথা সন্তোষ বলছে যে আমার কলেজে জয়পুরে যে সেমেস্টার ছিল সে সেমেস্টার শেষ হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, কিন্তু সামহাও সেটা শেষ হতে হতে মের 19 তারিখ পর্যন্ত লেগে যায়। অ্যান্ড আই ওয়াজ সাপোজ টু বি ইন উত্তরকাশী অন 21st। আর আমার 21 তারিখ থেকে উত্তরকাশীতে জয়েন করার কথা ছিল। সো আই ডিড নট গো ব্যাক হোম। সেই জন্য তার মানে কি 19 আমার পরীক্ষা শেষ হয়েছে, 21 তারিখে আমাকে উত্তরকাশী যেতে হবে, তো সেই জন্য আমি আর বাড়ি যাওয়ার সময় পেলাম না পরীক্ষা শেষ হওয়ার পরে। ইনস্টেড আই হেডেড স্ট্রেট ফর দ্য ট্রেনিং। তার পরিবর্তে আমি একদম সরাসরি ওই হস্টেল থেকে ওই ট্রেনিংয়ে চলে গেলাম। I had to write a letter of apology to my father, without whose permission I had got myself enrolled at উত্তরকাশী। তো বলছে তারপরে আমি বাবাকে একটা চিঠি লিখেছিলাম এবং সেখানে বাবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে বাবা তোমাকে আমি না বলেই আমার নাম এই উত্তরকাশীর যে মাউন্টেনিয়ারিংয়ের যে ট্রেনিং ইনস্টিটিউটে সেখানে আমি এনরোল করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি, আর আমি এখন সেখানেই আছি, এইটা বলে আমি একটা চিঠি আমার বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম। Thereafter, Santosh went on an expedition every year। এবং তারপর থেকে সে এক্সপিডিশন মানে কি গাইজ এক্সপিডিশন মানে যাত্রা করা, কিন্তু সেই যাত্রার একটা লক্ষ্য থাকে। মানে যেমন ধরো তুমি যদি বলো এক্সপিডিশন মানে আমি যদি বলি সে লাদাখ যাওয়ার উদ্দেশ্যে জার্নি শুরু করেছিল, তাহলে কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে যদি কোথাও যাওয়া হয় তাহলে সেটাকে বলে সেই ধরনের জার্নি করলে এক্সপিডিশন। তো পাহাড়ে যাত্রা করতে হবে সেরকম মানে নেই, যে কোনো জার্নি যার একটা লক্ষ্য থাকে সেটা বলে এক্সপিডিশন। তো সন্তোষ প্রতি বছরই এরকম একটা করে এক্সপিডিশনে বেরিয়ে যেত। আর ক্লাইম্বিং স্কিলস ম্যাচিওর্ড র্যাপিডলি, এবং তার যে পাহাড়ে ওঠার যে দক্ষতা সেটা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হতে থাকে, মানে খুব তাড়াতাড়ি সে সেই সমস্ত দক্ষতাকে শিখে নিতে থাকে। অলসো শি ডেভেলপড এ রিমার্কেবল রেজিস্ট্যান্স টু কোল্ড অ্যান্ড দি অল্টিটিউড। আর তার মধ্যে একটা বিশেষ গুণ ছিল এই সন্তোষের মধ্যে, যে কোল্ড আর অ্যালটিটিউড মানে উচ্চতা, এই ঠান্ডা এবং উচ্চতা, এই দুটো ব্যাপার যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এই দুটো ব্যাপার ওকে কিন্তু কাবু করতে পারতো না। মানে ওর ঠান্ডাও লাগতো না এবং উচ্চতাকে সে ভয় পেত না।
যেটা বিং মাউন্টেনিয়ার মানে একটা তুমি যদি একজন স্কিল্ড পর্বত আরোহী হতে যাও তাহলে এই দুটো জিনিস খুব থাকা দরকার, এবং তার মধ্যে এই দুটো জিনিস ছিল ন্যাচারালি। ইকুইপড উইথ অ্যান আয়রন ওয়েল, এবং তার সঙ্গে কী ছিল আয়রন ওয়েল, মানে ওর যে ইচ্ছাশক্তি, মানে ইচ্ছাশক্তি যে দৃঢ়তা সেটা লোহার মতো ছিল। ফিজিক্যাল এন্ডুরেন্স, এবং ফিজিক্যাল এন্ডুরেন্স মানে সে শারীরিকভাবেও ভীষণ একজন কর্মঠ এবং একজন বলতে পারে টাফ মহিলা ছিলেন। অ্যান্ড অ্যান অ্যামেজিং মেন্টাল টাফনেস, এবং শুধুমাত্র শারীরিক নয় তার মানসিক দিক দিয়েও উনি ভীষণ স্ট্রং ছিলেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো ইকুইপড মানে এই সমস্ত জিনিসগুলো ওর মধ্যে ছিল। কী কী ছিল? আর আয়রন ওয়েল মানে এই প্রবল ইচ্ছাশক্তি, ফিজিক্যাল এন্ডুরেন্স, ফিজিক্যাল এন্ডুরেন্স মানে শারীরিকভাবেও ভীষণ শক্তিশালী, অ্যান্ড মেন্টাল টাফনেস, এবং মানসিকভাবেও সে খুব টাফ ছিল। শি প্রুভড হারসেলফ রিপিটেডলি, মানে এই সমস্ত জিনিসের অধিকারী ছিল বলে, প্লাস কোল্ড আর অ্যালটিটিউডকে সে ভয় পেত না, এই সমস্ত জিনিসের সংমিশ্রণের ফলে শি প্রুভড হারসেলফ রিপিটেডলি, মানে সে কী প্রুভ করেছিল? সে বারবার নিজেকে প্রমাণ করেছিল একজন ভালো দক্ষ মাউন্টেনিয়ার হিসাবে। The culmination of her hard work and sincerity came in 1992. Guys, culmination মানে পিক, মানে ও যে এত হার্ডওয়ার্ক করতো এবং ওর যে সিনসিয়ারিটি মানে অনেস্টির সঙ্গে, মানে খুব সততার সঙ্গে সে হার্ডওয়ার্ক করতো, সেই হার্ডওয়ার্কের ফল সে পেল কবে? 1992 সালে। কীভাবে পেল? Just 4 years after she had shyly asked the Aravalli mountaineers if she could join them, মানে মাত্র 1900, আর ও জাস্ট 4 বছর আগেই সে সেই আরাবল্লী পর্বতের সেই পাহাড়ের ওখানে যে কয়েকটা মাউন্টেনিয়ার ছিল তাদেরকে খুব মানে ইতস্তত করে জিজ্ঞাসা করেছিল সে জয়েন করতে পারবে কি না, এবং তারপরে 4 বছর মাত্র কেটেছে, তার মধ্যেই তার ক্যারিয়ারে একটা বিশাল স্টেপ বা বিশাল সুযোগ এসে গেল। At barely 20 years of age, Santosh Yadav scaled Mount Everest, becoming the youngest woman in the world to achieve the feat. না 1992 খ্রিস্টাব্দে ওর কাছে 1992 সালে ওর কাছে একটা সুযোগ আসে মাউন্ট এভারেস্টকে জয় করার, এবং ও সেটা করে মাত্র তখন তার বয়স ছিল কত? 21 বছর বয়স। 21 বছর বয়সে সন্তোষ যাদব মাউন্ট এভারেস্ট জয় করে ফেলে, এবং সে বিকামিং দি ইয়াংগেস্ট ওমেন ইন দ্য, এবং পৃথিবীর মধ্যে সব থেকে কম বয়সী মহিলা হিসেবে সে সেই কৃতিত্বটা অর্জন করে। মানে 21 বছর বয়সে এর আগে কোনো মহিলা মাউন্ট এভারেস্ট জয় করতে পারেননি। ইফ হার ক্লাইম্বিং স্কিলস, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ ইমপ্রেসড হার সিনিয়র্স, নাও তার পাহাড়ে ওঠার ক্ষমতা, তার শারীরিক ক্ষমতা এবং তার শারীরিক যে ফিটনেস মানে তার একটা সুস্থ শরীর ছিল তার, অ্যান্ড মেন্টালস এবং তার মানসিক যে দৃঢ়তা ছিল, এই তিনটে তার সিনিয়র যারা মাউন্টেনিয়ার্স ছিল তাদেরকে ভীষণ ইমপ্রেস করেছিল, অভিভূত করেছিল। হার কনসার্ন ফর আদার্স অ্যান্ড ডিজায়ার টু ওয়ার্ক টুগেদার উইথ দেম ফাউন্ড হার এ স্পেশাল প্লেস ইন দি হার্টস অফ দি ফেলো ক্লাইম্বার্স। আর যারা তার সঙ্গে সিনিয়র নয়, যারা তার সঙ্গে আরও উঠতো পাহাড়ে, তাদের কাছ থেকেও সে তাদেরও মন জয় করে নিয়েছিল, কারণ সে সবসময় সে সবসময় তার সঙ্গে যারা আরও ক্লাইম্ব করছে তাদের ব্যাপারে কনসার্ন থাকতো মানে তাদের ব্যাপারে চিন্তিত থাকতো, তাদেরকে সবসময় দেখাশোনা করতো, অ্যান্ড ডিজায়ার টু, এবং তার সবসময় ইচ্ছা থাকতো যে সবাই যেন একসঙ্গে আমরা কাজ করতে পারি। তো তার এই দুটো গুণ, যে আমরা সবাই যেন সব একসঙ্গে করতে পারি আর সবাইকে দেখে শুনে রাখা, এই জন্য তার সাথে যারা ক্লাইম্ব করতো তাদেরও মন সে জয় করেছিল। আর এই সন্তোষ যাদবের যা সিনিয়র ছিল তারাও তার ক্লাইম্বিং স্কিল দেখে, তার ফিজিক্যাল ফিটনেস দেখে, তার মেন্টাল স্ট্রেংথ দেখে এই সন্তোষ যাদবের উপরে অভিভূত হয়ে পড়েছিল। ডিউরিং দি 1992 এভারেস্ট মিশন, ওই যে 1992 যে এভারেস্ট মিশন ছিল, সন্তোষ যাদব প্রোভাইডেড স্পেশাল কেয়ার টু এ ক্লাইম্বার হু লে ডাইং অ্যাট দি সাউথ কল। গাইজ ওই 1992 কেন এই কথাগুলো বলা হচ্ছে যে ও সবসময় সন্তোষ যাদব চাইতো যে আমার সঙ্গে যারা পর্বতে উঠছে
তারাও যেন ভালো থাকে, তাদের ওয়েলবিং নিয়ে সবসময় চিন্তা করতো এবং তাদের দেখতো যে তাদের যেন কোনো অসুবিধা না হয়, সুযোগ সুবিধা বা সবসময় যতটা পারতো সাহায্য করতো তাদের। সেই জন্যই তো সবার মন জয় করেছিল সে। কী হয়েছিল? সান্তোষ যাদব প্রোভাইডেড স্পেশাল কেয়ার। সে একটা ক্লাইম্বার ছিল যে সাউথ কল মানে গাইজ এখানে এই মাউন্ট এভারেস্ট একটা পর্বত আছে, আর মাউন্ট এভারেস্টের লাগোয়া আর একটা পর্বত আছে যেটা হচ্ছে লটস। নাও লটস হচ্ছে বিশ্বের চতুর্থ সব থেকে উঁচু পর্বত, আর মাউন্ট এভারেস্ট সব 1 নম্বর, প্রথম সব থেকে হাইয়েস্ট। নাও এই দুটোকে বলতে পারে, এই দুটোর একটা সংযোগস্থল হচ্ছে সাউথ কল, এবং ওখানে সবাই কি করে? ক্যাম্প করে। তো ওয়ান অফ দ্য ক্লাইম্বার, তার শরীর ভীষণ অসুস্থ হয়ে যায় ওই সাউথ কলে আসার পর, মানে ওই বলতে পারো ওই সমতল জায়গাটা আসার পরে, এবং সে ওখানে শুয়েছিল এবং সে প্রায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। এবং সেই অবস্থায় কিন্তু সন্তোষ যাদব সে কি করে? সে ওই ক্লাইম্বার, সেই মারা যাচ্ছে যে ক্লাইম্বারটা, সেই ক্লাইম্বারকে যথেষ্ট সাহায্য করেছিল এবং তার যথেষ্ট যত্ন করেছিল। She was unfortunately unsuccessful in saving him, কিন্তু দুর্ভাগ্যবশত সে তাকে বাঁচাতে পারেনি। However, she managed to save another climber, মোহন সিং। কিন্তু ঠিক ওইভাবেই মোহন সিং বলে আরেকজন ক্লাইম্বার যে ভীষণ অসুস্থ হয়ে গেছিল, তাকে কিন্তু সে বাঁচাতে বা মৃত্যুর হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল। Who would have met with the same fate had she not shared her oxygen with him, বলছে সেও মারা পড়তো ওই যে আগের ক্লাইম্বারটার মতো, যদি সন্তোষ যাদব তার অক্সিজেন ওর সঙ্গে শেয়ার না করতো। তার বোঝা যাচ্ছে মোহন সিংকে সে প্রাণ বাঁচিয়েছিল নিজের অক্সিজেন শেয়ার করে। Within 12 months, Santosh found herself a member of an Indo-Nepalese women's expedition that invited her to join them. এর ঠিক 12 মাসের মধ্যে যখনই মাউন্ট এভারেস্ট জয় করে সন্তোষ যাদব, তার 12 মাসের মধ্যে মানে 1 বছরের মধ্যেই ইন্দো নেপালিজ উমেন্স এক্সপিডিশন একটা টিম আছে, সবাই মেয়ে ওখানে, সেখান থেকে তার কাছে নিমন্ত্রণ আসে তাদের টিম জয়েন করার জন্য। She then scaled the Everest a second time, এবং সেই টিমটার সঙ্গে সে আরেকবার মাউন্ট এভারেস্টকে জয় করে, thus setting a record as the only woman to have scaled the Everest twice. অ্যান্ড এইটা করে সে প্রথমবার যখন করেছিল সেই ইয়াংগেস্ট ওম্যান হিসাবে খ্যাতি অর্জন করেছিল, এই কৃতিত্বটা অর্জন করেছিল। আর দ্বিতীয়বার যখন আবার মাউন্ট এভারেস্ট জয় করলো, তখন সে হয়ে গেল বিশ্বের একমাত্র মহিলা যে 2বার মাউন্ট এভারেস্টকে জয় করেছেন। অ্যান্ড সিকিউরিং ফর হারসেলফ অ্যান্ড ইন্ডিয়া ইউনিক প্লেস ইন দি অ্যানালস অফ মাউন্টেনিয়ারিং। অ্যানালস মানে রেকর্ডস, মানে হিস্ট্রি, মানে এই পর্বত আরোহণের হিস্ট্রিতে তার নামটা এবং তার সঙ্গে সঙ্গে ভারতের নামটাও খোদাই হয়ে গেল, কারণ সে ছিল বিশ্বের একমাত্র মহিলা যে 2বার মাউন্ট এভারেস্টকে জয় করেছিল। এবং এটা ছিল একটা খুব ইউনিক প্লেস, মানে ইউনিক প্লেস ইন দি অ্যানালস অফ মাউন্টেনিয়ারিং, মানে এইরকম আর কেউ করতে পারেনি। সেই জন্য একটা বিশেষ স্থান তার এই পর্বত আরোহণের যে হিস্ট্রি, সেখানে তার একটা বিশেষ স্থান এবং তার সঙ্গে ভারতের একটা বিশেষ স্থান হয়ে গেল। In recognition of her achievements, the Indian government bestowed upon her one of the nation's top honors, the Padma Shri. এবং in recognition of her achievements, তার সে যে কি বিশাল কৃতিত্ব স্থাপন করেছে এবং ভারতকে প্রাউড করেছে, সেটা গভর্নমেন্ট দেখতে পেল, এবং সেই জন্য গভর্নমেন্ট অনার হিসেবে, সম্মানের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তার উপরে কী দিয়েছিল? তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। Describing her feelings when she was literally on top of the world, Santosh had said, now যখন প্রশ্ন করা হয় যে আপনি যখন টপ অফ দ্য ওয়ার্ল্ড, মানে একদম মাউন্ট এভারেস্টের মাথায় চূড়াতে ছিলেন, মাউন্ট এভারেস্টের চূড়াতে যদি কেউ থাকে সে তাহলে বিশ্বের সব থেকে উঁচু স্থানে আছে, কারণ মাউন্ট এভারেস্ট হচ্ছে সব থেকে উঁচু পর্বত। তো বলছে আপনি যখন সবচেয়ে উঁচু, বিশ্বের সব থেকে উঁচু স্থানে দাঁড়িয়েছিলেন, সেখানে আপনার ফিলিং কীরকম হচ্ছিল, আপনি কীরকম বোধ করছিলেন, আপনার মনের মধ্যে কী চলছিল? সন্তোষ হ্যাজ সেড, তখন সন্তোষ তার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, উনি বলছেন যে ইট টুক সাম টাইম ফর দ্য এনর্মিটি অফ দ্য মোমেন্ট টু সিঙ্ক ইন। বলছে প্রথমে যখন আমি যখন পর্বত শৃঙ্গের একদম চূড়াতে পৌঁছালাম, আমার কিছুটা সময় লাগলো এই ব্যাপারটাকে রিয়েলাইজ করতে, যে আত্মস্থ করতে, যে আমি কত বড় একটা কৃতিত্ব স্থাপন করেছি। ইট টুক সাম টাইম ফর দ্য এনর্মিটি অফ দ্য মোমেন্ট, মানে যে এটা যে সন্তোষ যাদবের মতে এটা একটা বিশাল ওর লাইফে
একটা খুব বড় একটা মোমেন্ট, এবং কত বড় যে এই মোমেন্ট সেইটা রিয়েলাইজ করে যে আত্মস্থ করতে প্রথমে তো আমার কিছুটা সময় লেগেছিল। দেন আই আনফার্ড দ্য ইন্ডিয়ান ট্রাইকালার, বলছে তারপরে যখন আমি দেখলাম, আমি নিজেকে একটু আত্মস্থ করলাম, যখন দেখলাম সত্যি আমি বিশ্বের সবথেকে উঁচু স্থানে দাঁড়িয়ে আছি, তখন আই আনফার্ড দ্য ইন্ডিয়ান ট্রাইকালার, মানে আমি ভারতের যে তিরঙ্গা বা ভারতের যে পতাকা সেটাকে আমি আনফার্ড করলাম। আনফার্ড করা মানে গাইজ মেলে ধরলাম, অ্যান্ড হেল্ড ইট অ্যালফট অন দি রুফ অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড হেল্ড ইট অ্যালফট মানে তারপরে আমি উঁচুতে ওটাকে আরও মেলে ধরলাম ভালো করে, অন দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড। কোথায়? মানে বিশ্বের ছাদ বলা হয় কোনটাকে? বিশ্বের ছাদ বলা হয় ওই মাউন্ট এভারেস্টের শৃঙ্গের চূড়াটাকে। তো সেইখানে আমি ওটাকে মেলে ধরলাম। দ্য ফিলিং ইজ ইনডেসক্রাইবেবল, বলছে যে সেই সময় আমার মনে কী চলছিল সেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। দি ইন্ডিয়ান ফ্ল্যাগ ওয়াজ ফ্লাইং অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, ভারতীয় পতাকা, আমার ভারতের পতাকা পুরো বিশ্বের উপরে লেহরাচ্ছে, মানে পুরো বিশ্বের উপরে উড়ছে। আই ফেল প্রাউড অ্যাজ অ্যান ইন্ডিয়ান, এবং একজন ভারতীয় হিসাবে আমি ভীষণ গর্বিত বোধ করছিলাম। ইট ওয়াজ ট্রুলি আ স্পিরিচুয়াল মোমেন্ট, এবং সেই মুহূর্তটা সত্যি একটা মানে দৈবিক একটা মুহূর্ত ছিল। স্পিরিচুয়াল মোমেন্ট মানে একটা দৈবিক মুহূর্ত। অলসো এ ফার্ভেন্ট এনভায়রনমেন্টালিস্ট, ফার্ভেন্ট মানে যে খুব সিনসিয়ারলি, খুব সততার সঙ্গে নিজের কাজে, ফার্ভেন্ট মানে খুব সিরিয়াস যে নিজের কাজে, এনভায়রনমেন্টালিস্ট মানে যে এনভায়রনমেন্টকে কেয়ার করে, মানে যাতে গাছ কাটা বেশি না হয়, যাতে এনভায়রনমেন্ট আরও বেশি গ্রিন হয়, এনভায়রনমেন্টে পলিউশন কম হয়, এই সমস্ত জিনিসের জন্য উনি সবসময় এগিয়ে থাকেন এবং অনেক কাজকর্ম করেন। সন্তোষ কালেক্টেড অ্যান্ড ব্রট ডাউন 500 kilograms অফ গার্বেজ ফ্রম দি হিমালয়াস। তো সন্তোষ দুবার উঠেছিলেন, জয় করেছিলেন, এবং নামার সময় উনি ওই যারা অনেক পর্বতারোহী তো ওঠে তারা কী করে চারিদিক নোংরা করে রাখে, তো সেই নোংরাগুলো উনি কালেক্ট করে, সেই গার্বেজগুলোকে কালেক্ট করে উনি নিয়ে এসেছেন। 500 কিলোগ্রাম গার্বেজ কালেক্ট করেন, এবং সেই 500 কিলোগ্রাম গার্বেজকে কালেক্ট করে উনি নিচে নিয়ে আসেন। তো বোঝা যাচ্ছে উনি একজন এনভায়রনমেন্টালিস্ট। সো গাইজ, দিস ইজ দি স্টোরি অফ সন্তোষ যাদব। দেখতে পেলে যে একটা মহিলা হয়ে, একটা মেয়ে হয়ে, একটা কনজারভেটিভ সোসাইটিতে যেখানে মহিলাদের সেরকম আগে বাড়ার বা আগে হায়ার স্টাডি করারই সুযোগ দেওয়া হতো না, সেরকম একটা জায়গা থেকে এসে উনি মাউন্টেনিয়ারিংয়ের মতন একটা প্রফেশনকে চুজ করেন যেখানে মহিলাদের সংখ্যা খুবই কম, এবং উনি একদম এত সাকসেস পান, এবং উনি বলতে গেলে যে বিশ্ববিখ্যাত হয়ে যান। তাহলে গেছে এটা থেকে বোঝা যাচ্ছে যদি তোমার যদি ওই যে কয়েকটা কথা আছে, তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও, তোমার যদি ইচ্ছা শক্তি একদম লোহার মতো হয়, এবং তার সাথে তোমার যদি মেন্টাল টাফনেস থাকে, তাহলে তুমি যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারো। আই হোপ আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ বিউটিফুল ডে, টাটা।